নমস্কার ডিয়ার স্টুডেন্ট, আমি বিজন বারোই আবার হাজির হলাম তোমাদের সামনে। আজ স্পেশালি একটা রিকোয়েস্ট এসেছিলো বলে তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তোমাদের অ্যাডভান্স বেঙ্গলির এইচএস সেকেন্ডারি অ্যাডভান্স বেঙ্গলির থেকে বলছিল গ্রামার পোর্শনের ওপর যদি কোনো ভিডিও আমি বানাই। তাই আমি ভাবলাম তোমাদের এক্সামের বেশি দিন নাই, ঠিক আছে। তাই আমি ভাবলাম আজকে তোমাদের একটা গ্রামারের উপর আমি ভিডিও বানাই, বা নর্মালি যেটা আমরা বেসিক কনসেপ্ট বা এক্সপ্লেনেশন দিই, যেটা তোমাদের জন্য এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তোমরা বুঝেও যাও আরামসে, সেটাকে এক্সামে লিখেও আসতে পারো। তো আজকে আমার টপিক হলো, কি টপিক, যে জিনিসটা না থাকলে বা যে জিনিসটার উপর আমরা কিন্তু বহুত কটাক্ষ করি, স্পেশালি মেয়েদের উপর অনেক কমেন্ট করা হয়, ঠিক আছে। মেয়েদের উপর অনেক কমেন্ট করা হয় আজকাল লোকেরা বহুতই কমেন্ট করে যে বৃষ্টি দিলে একবারে ধুয়ে যায়, ঠিক আছে। দেখতে কালো বাট একেবারে পাউডার লাগিয়ে হয়ে গেল ধলা। তার মানে বুঝতে পারছো আমি কি বলছি? সাজ, দ্যাট ইজ মেকআপ। মেকআপের মাধ্যমে কি হয়, কোনো একজনকে সুন্দরতা প্রদান করা হয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমি কী বলতে যাচ্ছি, আমার কথাগুলোকে নেগেটিভলি নেবে না, আমি নিজেও, ঠিক আছে, আমার কথাগুলোকে নেগেটিভলি কেউ নেবে না, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। তো আজকে আমার কথা হলো মেকআপ। ভাই মেকআপ করবো নাকি আমি? হ্যাঁ, অফকোর্স আমি মেকআপ করতে আসছি তোমাদেরকে। আমি কিন্তু ভালো মেকআপ করতে জানি, ঠিক আছে। আমি মানুষকে কিন্তু বাদর বানাতে জানি, ক্লিয়ার। তো এত ভালো মেকআপ আর্টিস্ট আমি, ক্লিয়ার। জোকস অ্যাপার্ট, আমি আজকে কোনো মেকআপ করতে আসিনি। আজকে আমি তোমাদেরকে বোঝাতে আসছি অলংকার, ঠিক আছে। আমি কেন বললাম যে যেই জিনিসটার মাধ্যমে কোনো একটা জিনিসকে সুন্দরতা প্রদান করা হয়, যেরকম অলংকার জিনিসটা, দেখো অলংকার ওয়ার্ডটাই প্রকাশ করে দিচ্ছে জিনিসটা কী করতে ইউজ করা হয়। যেরকম এক্সাম্পল, মেয়েদেরকে যদি সাজাতে হয় তাহলে কী ইউজ করা হয়? গহনা। যেরকম মেয়েদেরকে গহনার দ্বারা সাজালে তাদের যে রূপ সৌন্দর্যটা আছে আরও ফুটে ওঠে, ঠিক আছে। ঠিক তেমনই আমাদের যে কবিতা বলো কিংবা তোমার রচনা বলো, যে কোনো জিনিসকে আমরা শব্দের মধ্যে কী করতে পারি, শব্দের মধ্যে সুন্দরতা আনতে পারি, ঠিক আছে। যেটা শুনতেও আমাদের কী হয়, খুবই সুন্দর লাগে, কিংবা অর্থকে আমরা কী করতে পারি, অলংকারিত করতে পারি। তো আজকে আমরা শিখতে যাচ্ছি অলংকার। তো অলংকার বেসিক্যালি কী? অলংকার যেরকম যদি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, অলংকার বলতে গেলে তোমার ভূষণকে বোঝায়, ঠিক আছে, যার মাধ্যমে কোনো একটা জিনিসকে সাজানো হয়। তো আমাদের বেঙ্গলি গ্রামারে, বাংলা গ্রামারে অলংকার বলতে কী বোঝায় তাহলে? তো সিম্পলি আমার লেখা এটা, ঠিক আছে। দেখো, সাধারণ অর্থে আমরা যদি অলংকারের কথা বলি, অলংকার বলতে মানব দেহের ভূষণ, অর্থাৎ দেহের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য মানুষের দ্বারা পরিধান করা ভূষণ বা অলংকারকে বোঝানো হয়। সেটা হলো সাধারণ অর্থ অলংকারের অর্থ। কিন্তু আমাদের গ্রামারের ক্ষেত্রে অলংকারের মিনিংটা আলাদা। তা আমি সাধারণ অর্থে অলংকার কি বলে দিলাম। তোমার বলতে পারো এই অলংকার শব্দটা তোমার সংস্কৃত শব্দ অলংকার থেকে, অলম থেকে, বা অলং শব্দ থেকে ড্রাইভড হয়েছে, ঠিক আছে। তো অলম সংস্কৃত শব্দ অলম থেকে আসছে, যার অর্থ যদি আমি বলি, ঠিক আছে, হস্যন্ত, ঠিক আছে, অলম শব্দ থেকে আসছে। তো এর অর্থ যদি আমি বলতে যাই, হলো বোঝায় পর্যাপ্তি কিংবা যথেষ্ট ভাব, কিংবা এর দুটো মিনিং আছে, অ্যাকচুয়ালি দুটো মিনিং আছে। প্রথমটা বললাম আমি পর্যাপ্তি বা যথেষ্ট ভাব, এবং দ্বিতীয়টা হলো তোমার ভূষণ, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা অলংকারের কথা বলি, অলংকার যেভাবে মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক তেমনভাবেই সাহিত্যে অলংকার কাব্যকে, যে কোনো কাব্যকে বা যে কোনো রচনাকে তোমার বিচিত্র করে তোলে, বা খুবই আকর্ষণীয় কিংবা খুবই সুন্দর করে তোলে, ঠিক আছে। তো যেটা তোমাদের বুকে লেখা আছে, স্পেশালি বুকে না, আমার কাছে অ্যাকচুয়ালি এটার ম্যাটেরিয়ালটা নেই, তথাপি আমি একজনের থেকে জোগাড় করে নিয়েছি। কাব্যের সৌন্দর্য সৃষ্টির
প্রধান উপায় অলঙ্কার। তার মানে কাব্যে যদি সৌন্দর্য সৃষ্টি করতে চাও তাহলে আমরা কিসের প্রয়োগ করি? অলঙ্কার প্রয়োগ করি। তো অলঙ্কার হলো কাব্যে সুন্দর বা কাব্যকে সৌন্দর্যতা প্রদান করার একটি মাধ্যম বা একটি উপায়। তো যেরকম আমি বললাম, অলঙ্কার যেমন মানুষের দেহের সৌন্দর্যতাকে বৃদ্ধি করে, ঠিক তেমনি সাহিত্যে অলঙ্কার কাব্যকে কী করে? বৈচিত্র্যতা বা বিচিত্র মাধুর্য প্রদান করে এবং পাঠককে কী করে? তোমার আকর্ষিত করে তোলে নিজের দিকে। ঠিক আছে? তো এইভাবে তোমরা যা বুঝছো সেই জিনিসটাও তোমরা যদি লিখে আসো তোমরা মার্ক পাবে কিন্তু। এখন অলঙ্কারকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? আমার কাছে ম্যাটেরিয়াল নাই, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, আমি জাস্ট যেটা পড়েছি। তো তো অলঙ্কারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো তোমার শব্দ অলঙ্কার আর একটা হলো অর্থ অলঙ্কার। না, শব্দ অলঙ্কার বলতে কী বোঝো তাহলে? দেখো, তোমার অলঙ্কার দুই প্রকারের বললাম, শব্দ অলঙ্কার এবং অর্থ অলঙ্কার। তো ওয়ার্ডগুলোর মধ্যেই কিন্তু এদের মিনিংটা এক্সপ্রেস হয়ে যাচ্ছে। যেমন শব্দ অলঙ্কার, দ্য ওয়ার্ড ইটসেলফ এক্সপ্রেসিং ইটস মিনিং। শব্দ অলঙ্কারের যে নামটা, সেখান থেকেই এর মিনিংটা প্রকাশ পায়। যেখানে মানে যেই অলঙ্কারের মধ্যে আমরা কী করি? শব্দের মধ্যে জোর দিই, শব্দ বা ধ্বনির মধ্যে জোর দিয়ে, বা মানে শব্দ বা ধ্বনির উপরে বেশি গুরুত্ব প্রদান করে যে সকল অলঙ্কার সৃষ্টি করা হয়, সে সকল অলঙ্কারকে কী বলা হয়? শব্দ অলঙ্কার। মাথায় ঢুকেছে কি বললাম? অর্থাৎ যেই অলঙ্কারে শব্দ কিংবা ধ্বনি, ঠিক আছে, শব্দ বা ধ্বনির উপর বেশি গুরুত্ব প্রদান করা হয় কিংবা স্ট্রেস দেওয়া হয়, জোর প্রদান করা হয়, সেই অলঙ্কারকে বলা হয় কি? তোমার শব্দ অলঙ্কার। উদাহরণ বলতে পারো, একটা নর্মাল বলছি আমি। যেমন দেখো, একটা এক্সাম্পল আমি বলি, গুরু গুরু মেঘ গুমুরি গুমুরি গর্জে, গগনে গগনে গর্জে গগনে। ঠিক আছে? এখানে শব্দের উপর বেশি কী করা হয়েছে? তোমার জোর প্রদান করা হয়েছে, নট ইটস মিনিং। তার মানে তোমার যে আমি সেন্টেন্সটা বললাম, ঠিক আছে, এখানে এই অলঙ্কারটার মধ্যে শব্দের উপরে বেশি জোর দেওয়া হয়েছে। ঠিক আছে? এর অর্থটা কি? তার উপরে কোনো জোর দেওয়া হয়নি। তো যে সকল অলঙ্কারের ক্ষেত্রে আমরা শব্দের উপর কিংবা ধ্বনির উপর বেশি গুরুত্ব প্রদান করি, সেটাই হলো কি? তোমার শব্দ অলঙ্কার। এবং এই শব্দ অলঙ্কারের আবার বিভিন্ন ভাগ আছে। ঠিক আছে? তো বিভিন্ন ভাগের থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্টস আমি তোমাদেরকে আজকে সেগুলো বলে যাব, যাতে এক্সামে আসলে তোমরা লিখতে পারো। ক্লিয়ার? এরপরে আছে অর্থ অলঙ্কার। সিমিলারলি এগেন, যদি অর্থ অলঙ্কার বলেছে, দ্য ওয়ার্ড ইটসেলফ এক্সপ্রেসিং দ্য মিনিং। অর্থ মানে মিনিং। তো যেই অলঙ্কারের ক্ষেত্রে আমরা অর্থের উপর বেশি জোর প্রদান করি, বা যেই অলঙ্কারের মাধ্যমে অর্থের উপর বেশি গুরুত্ব প্রদান করা হয়, সেটি হলো কি? তোমার অর্থ অলঙ্কার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝেছ? তো অর্থাৎ আমরা বলতে পারি কাব্যের ক্ষেত্রে, ঠিক আছে, যে অলঙ্কার সম্পূর্ণরূপে বাক্যের অন্তর্নিহিত অর্থের উপর নির্ভরশীল বা সেই অলঙ্কারকে কী বলা হয়? তোমার অর্থ অলঙ্কার বলা হয়। ক্লিয়ার? এরপরে এখন আমি যেহেতু বললাম তোমাদেরকে শব্দ অলঙ্কার, অর্থ অলঙ্কার, অলঙ্কারের মিনিংটা বললাম। দেখো, আমি যা যা বলে যাচ্ছি কাইন্ডলি তোমরা সেটা শুনে শুনে লিখে নিও কপির মধ্যে। যেহেতু আমার কাছে ম্যাটেরিয়ালটা নাই, আমি যেটা পড়েছি, আমার যেটা মনে আছে সেই হিসাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তো সিম্পলি আগে যেগুলো বলছি সেগুলো তোমরা শুনে শুনে লিখে নিও, বা শোনার পর যদি বুঝে গিয়েছো তাহলে নিজের থেকে তো লিখতে পারবে। আর যদি টাইম আছে তাহলে তোমরা কপির মধ্যে লিখে নিয়ে অ্যান্সারটা যদি লিখে আসো, তথাপি তোমরা মার্ক পাবে। ঠিক আছে? এখন যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এক্সামে এসেছে, যে অর্থ অলঙ্কারের ভাগগুলো কী, এবং তোমার যেমন অর্থ অলঙ্কার বলো, শব্দ অলঙ্কারের থেকে কিছু কিছু জিনিস টিকা হিসাবে আসে, 2 মার্কের টিকা। ঠিক আছে? যেরকম তোমার দিয়ে দিল কি? অনুপ্রাস, বহুতই ইম্পর্টেন্ট। তো সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আজকে আমি ডিসকাস করবো, যতখানি পারি, আমার দ্বারা সম্ভব হয় ততখানি। তখন অনুপ্রাস বলতে কি বোঝো তোমরা বলো? অনুপ্রাস মানে কি? অনুপ্রাস মানে আমি লিখেছি আমার মতো যেটা আমি লিখেছি, ঠিক আছে, অনুকূলের শব্দ বা বর্ণের ন্যাস অথবা বিন্যাস হওয়াকে কি বলা হয়? অনুপ্রাস বলা হয়। ঠিক আছে? অর্থাৎ একটি বর্ণ বা বর্ণ সমষ্টিকে যদি বারবার উল্লেখ করে কোনো বাক্য বা কাব্যকে সৌন্দর্যতা প্রদান করা হয়, ঠিক আছে,
বা সৌন্দর্যতা, কোনো বাক্য বা কাব্যকে সৌন্দর্যতা প্রদান করার কৌশলকে কি বলা হয়? অনুপ্রাস বলা হয়। আবার আমি বলে দিচ্ছি, অনুকূলের শব্দ বা বর্ণের বিন্যাস হওয়াকে অনুপ্রাস বলে। অর্থাৎ একটি বর্ণ বা বর্ণ সমষ্টিকে বারবার উল্লেখ করে কোনো কাব্য বা বাক্যকে মনোরম, ঠিক আছে, মনোরম সৌন্দর্যতা প্রদান করার কৌশলকে বলা হয় অনুপ্রাস। এখন সেন্টেন্সটা পড়ে হয়তো তোমরা কনফিউজ হতে পারো, কিন্তু এখানে আমি একটা জিনিস বলে দিয়েছি, একটি বর্ণ বা বর্ণ সমষ্টিকে, ঠিক আছে, যখন কোনো বর্ণের কোনো বর্ণের বা বর্ণগুচ্ছের পুনঃ উচ্চারণের দ্বারা তোমার অতি মাধুর্য উৎপাদন করা হয়, তখন তাকে অনুপ্রাস বলা হয়। যেমন এখান থেকে তোমরা কিছু বুঝবে না, আমি কি বললাম, সেন্টেন্সটা দেখো, যখন কোনো বর্ণের কোনো বর্ণ কিংবা বর্ণগুচ্ছের মানে বারবার উচ্চারণের দ্বারা, ঠিক আছে, বারবার যদি আমরা উচ্চারণ করে, ঠিক আছে, খুবই সৌন্দর্য মানে সাউন্ডটা খুবই সুন্দর করে তুলি। ফার্স্ট অফ অল অনুপ্রাস হলো তোমার একটা কি শব্দ অলঙ্কার। অনুপ্রাস কি একটা শব্দ অলঙ্কার। কোনো কিছু জানো না জানো, অনুপ্রাস হলো কি একটি শব্দ অলঙ্কার। তো যেই শব্দ অলঙ্কারে বর্ণ বা বর্ণগুচ্ছের মানে বারংবার, ঠিক আছে, উচ্চারণের দ্বারা অতি মাধুর্য উৎপাদন করা হয় বা প্রদান করা হয়, সেই অলঙ্কারকে কি বলা হয়? তোমার অনুপ্রাস বলা হয়। যেমন দেখো, একটা উদাহরণ আমি পড়ে দিলে তখন তোমরা বুঝবা, ঠিক আছে। যেমন দেখো এখানে কি আছে, একটা উদাহরণ আমি পড়ছি। গুরু গুরু মেঘ গুমুরি গুমুরি গর্জে গগনে গগনে। গুরু গুরু মেঘ গুমুরি গুমুরি গর্জে গগনে গগনে। তো এখানে ভালো মতন দেখো, এখানে কি আছে? বর্ণ আছে, দ্যাট ইজ গ বর্ণ, ঠিক আছে। ভালো মতন দেখো, প্রত্যেকটা গুরু গুরু গ গ, ঠিক আছে, গ আছে। দেন মেঘ গুমুরি গুমুরি, আবার গ গ উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। লগে আবার কি আছে? গর্জে গগনে গগনে। তো গ বর্ণটাকে বারংবার উচ্চারণ করে এই যে সাউন্ডটা যে আছে না, সেন্টেন্সের যে সাউন্ডটা আছে, সেই সাউন্ডটাকে কী করা হয়েছে? সৌন্দর্যতা প্রদান করা হয়েছে। তো সিম্পল, অনুপ্রাস মানে যখন বা যে অলঙ্কারে আমরা কোনো একটি পার্টিকুলার বর্ণ বা বর্ণগুচ্ছকে ব্যবহার করে, তোমার একটা বর্ণগুচ্ছকে ব্যবহার করে কোনো তোমার কি বলতে গেলে ওটা ব্যবহার করে সেই জিনিসটাকে শুনতে, ঠিক আছে, শোনার ক্ষেত্রে মাধুর্য প্রদান করি বা তোমার সৌন্দর্যতা বা অতি মাধুর্য করে তুলি, সেই অলঙ্কারটাই হলো কি তোমার অনুপ্রাস। তো আবার বলছি, দেখো সেন্টেন্সটা শুনে নাও। যেরকম এক্সাম্পল আমি দিলাম কি, গুরু গুরু মেঘ গুমুরি গুমুরি গর্জে গগনে গগনে, গর্জে গগনে। তো এখানে গট ওয়ার্ডটাকে, গ বর্ণটাকে, ঠিক আছে, গ লেটারটাকে বারবার উচ্চারণ করা হয়েছে। বারবার উচ্চারণ করে এই সেন্টেন্সটা যে আছে, বাক্যটা, এই বাক্যটাকে সুন্দর করার চেষ্টা করা হয়েছে। তো এমন যখন কোনো বর্ণ বা বর্ণগুচ্ছকে বারবার আমরা উচ্চারণ করে শ্রুতিমধুর করার চেষ্টা করি, সেটাই হলো কি তোমার অনুপ্রাস। ক্লিয়ার? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে আমরা বারংবার গড় বর্ণ ব্যবহার করেছি। আর একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দিয়ে দিই, ঠিক আছে, যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় একদম। এরপরে দেখো আর একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ঠিক আছে। তো এই জায়গাটা ভালো মতো দেখো, মঞ্জু বিকচ কুসুম পুঞ্জ মধু পছন্দ গঞ্জি গুঞ্জ কুঞ্জর গতি গঞ্জি গমন মঞ্জুল কুলনারী। হয়তো তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, বা সিম্পলি আমি করে দিই, ঠিক আছে। আর একটা, এটাও না বুঝলে সিম্পল। চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ কোথা চম্পক অভিরণ। তো চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ কোথা চম্পক আভরণ। তো এখানে দেখো, চলো চপলার চলো চপলার, চলোর মধ্যে চ আছে, অ্যান্ড চপলার মধ্যেও চ আছে। চকিতর মধ্যেও চ আছে, অ্যান্ড চমকে ওখানেও চ আছে, ঠিক আছে। করিছে চরণ, ওইখানে চরণের মধ্যেও চ আছে। আবার বিচরণের মধ্যেও চ আছে, ঠিক আছে। কোথা চম্পক, ওখানেও আবার চ আছে। অ্যান্ড আভরণের মধ্যে নাই। তো দেখো এই সেন্টেন্সটার মধ্যে কত জায়গায় তোমার চ বর্ণটাকে ব্যবহার করা হয়েছে। আর এই চ বর্ণটাকে ব্যবহার করে এই যে বাক্যটা আমি বললাম, চলো চপলার চকিত
চমকে করেছে চরণ বিচরণ, কোথা চম্পক আভরণ। এই যে বাক্যটাকে সুন্দর করার চেষ্টা করা হয়েছে, তো এই চেষ্টাটাকেই বলা হয় অনুপ্রাস। তো সিম্পল, যখন আমরা, ঠিক আছে, কোনো মানে যেই অলঙ্কারের ক্ষেত্রে, যখন আমরা কোনো কাব্যকে সুন্দর করার ক্ষেত্রে পার্টিকুলারলি কোনো বর্ণ বা বর্ণগুচ্ছকে বারবার পুনরায় মানে বারংবার রিপিট করে, ঠিক আছে, সেন্টেন্সটাকে সুন্দর করার চেষ্টা করি, সেটাই তোমার কি হলো, তোমার অনুপ্রাস। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো 2 মার্কসের জন্য আসে, তুমি যদি এইভাবে জিনিসটা লিখে দাও তোমরা মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে নেক্সট যদি আমি বলি, তোমার আসে খুবই মানে দেখা গিয়েছে অনুপ্রাসের পরে তোমার, এরপর তোমাদের একটা কোয়েশ্চেন আসছে তোমার 2 মার্কের জন্য আসছে, ঠিক আছে। তো তোমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে অনুপ্রাস কয় প্রকার এবং কী কী। তো অনুপ্রাস হলো তোমার 3 প্রকার, ঠিক আছে, এটা আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে। তো একটা হলো অত্যানুপ্রাস, অনয়তয় জফলা আকার দন্ত নরস্যু, ঠিক আছে, পরফলা আকার দন্তস্য, অত্যানুপ্রাস। দেন শ্রোতানুপাস এবং ছেকানুপাস, লগে কি আছে তোমার, সরি মানে তোমার 2 প্রকার নাম জিজ্ঞাসা করেছিল, তো সঙ্গে তোমার বৃত্তানুপাস। তো তুমি বৃত্তানুপাস, অত্যানুপাস, ঠিক আছে, অত্যানুপাস, শ্রোতানুপাস বা ছেকানুপাস যে কোনো একটা লিখলেই তোমার মার্ক দিয়ে দেবে। এটা তোমার এক্সামে আসছে বলে আমি বলে দিলাম যে 2 প্রকার অনুপ্রাসের নাম লেখো। তো একটা হলো বৃত্তানুপাস, একটা ছেকানুপাস, শ্রোতানুপাস এবং অত্যানুপাস তোমরা লিখতে পারো, ঠিক আছে। এরপরে যেটা তোমাদের আসে অনেক সময়, তোমাদের যমকটা আসছে 2018-তে অনুপ্রাসের সঙ্গে এসেছে যমক। না, যমক বলতে কি বোঝো? না দেখো, যমক সেন্টেন্সের মধ্যেই যমক যে নামটা দিয়েছে, যমক মানে কি, জুড়ুয়া টাইপ আমরা বলি না, জুড়ুয়া টাইপ বলি কি না, যখন আমরা কই যমক ছেলে, যমক কলা, দুটো একসঙ্গে লেগে আছে বা দেখতে সেম, তাই না? কিন্তু দেখতে সেম হলেও হুবহু 100% কি ক্যারেক্টারিস্টিক সেম হয়? যদি আমি দুটো বাচ্চার কথাই বলি যে যমক ছেলে বা জুড়ুয়া ছেলে, দেখতে সেম, ঠিক আছে, দেখতে সেম, তা বলে কি তাদের ক্যারেক্টারিস্টিক সব কিছু সেম হয় নাকি? কখনো না। দুটো মানুষ 100% কোনো দিনও সেম হতে পারে না, এটা মনে রাখবে, এটা সায়েন্সে বলা হয়েছে, ঠিক আছে। আমরা চাইল্ড প্যাডাগজিতে পড়েছি যে দুটো মানুষ হয়তো 99% মিলতে পারে, কিন্তু 100% কোন দিনও মিলবে না। তো যমক কথাটাই দেখো বলছে কি দেখতে সেম। যখন কোনো কাব্যে এমন ওয়ার্ড ব্যবহার করা হয় যে দুটো দেখতে সেম হয় কিন্তু তাদের অর্থগুলো কী হয়, ভিন্ন ভিন্ন, অর্থ ভিন্ন ভিন্ন। আমরা ভালো মতন জানি, তোমরা যদি জানো যে অনেক শব্দের কি হয়, শব্দ একটাই, ঠিক আছে, কিন্তু ওর মিনিং কী থাকে, ভিন্ন ভিন্ন থাকে, আলাদা আলাদা থাকে। যেরকম ইংলিশের ক্ষেত্রে একটা শব্দকে আমরা যদি বলি, ইংলিশ কেন, বাংলার ক্ষেত্রে যদি বলি, একটা শব্দকে আমরা বিভিন্ন কনটেক্সটে ব্যবহার করতে পারি, বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন জিনিস বোঝাতে ব্যবহার করা হয় কি না? ঠিক তেমনই যখন অলঙ্কারের ক্ষেত্রে আমরা কিছু কিছু শব্দ এমন আছে যেগুলো দেখতে সেম কিন্তু ওদের মিনিংগুলো আলাদা আলাদা হয়, ঠিক আছে। তো সেই অলঙ্কারকে কি বলা হয়, তোমার যমক বলা হয়। ক্লিয়ার? মাথা ঢুকেছে কি না? ফার্স্ট অফ অল যমক হলো কি তোমার একটা শব্দ অলঙ্কার, ঠিক আছে, এখানেও কিন্তু একটা শব্দ অলঙ্কারই এটা বলা হয়, বা তুমি ধ্বনি অলঙ্কার বলতে পারো। তো যমকটা জিনিসটা কি, যদি কোনো একটি শব্দকে, ঠিক আছে, কোনো একটি শব্দ যাকে উচ্চারণ করতে গেলে একই উচ্চারণ হয়, ঠিক আছে, যাকে উচ্চারণের ক্ষেত্রে একই ধরনের উচ্চারণ হয়, তো একইভাবে উচ্চারিত হওয়া শব্দকে, ঠিক আছে, ভিন্নার্থক বিভিন্ন অর্থে অর্থাৎ একটি বাক্য বা পংক্তিতে ব্যবহার করা হয়, তাকে যমক অলঙ্কার বলা হয়। তো আমার সেন্টেন্সগুলো তোমরা লিখে নিও, যেটা আমি বলছি, যখন কোনো একটি শব্দকে, ঠিক আছে, কিংবা একইভাবে উচ্চারিত হওয়া শব্দকে ভিন্নার্থক অর্থে, ঠিক আছে, ভিন্নার্থক মানে বিভিন্ন অর্থে একটি বাক্য বা পংক্তিতে ব্যবহার করা হয়, তখন তাকে যমক অলঙ্কার বলা হয়। আমার সেন্টেন্সগুলো তোমরা রিপিট করে শুনে নিয়ে লিখে নিতে পারো। কিংবা অর্থাৎ কোনো এক পংক্তিতে বা কাব্যতে
একটি শব্দ, ঠিক আছে, একটি শব্দ বা একইভাবে উচ্চারিত শব্দকে বারবার ব্যবহার করলে যে ব্যবহার করলে সেই শব্দগুলো স্থানে স্থানে অর্থের পরিবর্তন করে, ঠিক আছে, সেই অলঙ্কারকে বলা হয় তোমার কি যমক। ক্লিয়ার? তো যেটা সিম্পলি আমি বললাম, তোমার ওয়ার্ডগুলো দেখতেও সেম, উচ্চারণ করতেও সেম, ঠিক আছে, একইভাবে মানে একই ধরনের সেম মানে আছে না নাকি তোমার সমার্থক শব্দ যেটা বলে, সমার্থক শব্দের কথা বলছি না আমি, বা তোমার অনেক সময় আছে না যেরকম উচ্চারণ সেমই হয়, সাউন্ডটা সেম হয় বাট মিনিং ডিফারেন্ট হয়। ক্লিয়ার? তো এরকম ওয়ার্ডকে যদি ব্যবহার করি বা একটা ওয়ার্ডকে যদি আমরা সেন্টেন্সের মধ্যে বারবার ব্যবহার করছি কিন্তু ওর মিনিংটা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা বোঝাচ্ছে, তখন কী হবে? সেটা তোমার যমক হবে। একই ওয়ার্ড বাট ডিফারেন্ট কনটেক্সটে ব্যবহার হচ্ছে, তখন যে অলঙ্কারটা ক্রিয়েট হয় সেটাই তোমার কি হয়? যমক। এখন আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝবা জিনিসটা কী, ঠিক আছে? তো এক্সাম্পলটা দেখো, দেখি দীনবন্ধু মুচিলা বদন বাড়ি আদরে সবার, দীনবন্ধু যথা করয় আদর দিনে। ঠিক আছে? দেখি দীনবন্ধু মুচিলা, ঠিক আছে, মুছিলা বদন বাড়ি আদরে সবার, দেখি দীনবন্ধু মুছিলা বদন বাড়ি আদরে সবার, দীনবন্ধু যথা করয় আদর দিনে। তার মানে এখানে যে প্রথম দীনবন্ধু ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, ঠিক আছে, দীনবন্ধু মানে কি? দীনবন্ধু বলতে সূর্যের কথা বোঝানো হয়েছে কিন্তু। তো প্রথম যে সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডটা আছে দেখি দীনবন্ধু, এখানে সূর্যকে বোঝানো হয়েছে, ঠিক আছে, এবং এরপরে মুছিলা বদন বাড়ি আদরে সবার, দীনবন্ধু যথা করয় আদর দিনে। এই যে সেকেন্ড দীনবন্ধুটা আছে, সেখানে দিন বলতে তোমার এখানে সেকেন্ড দীনবন্ধু বলতে দরিদ্র লোককে বোঝানো হয়েছে। প্রথমটা সূর্যের জন্য ব্যবহার করা হয়েছে দীনবন্ধু, স্পেলিং সেম, দয় দীর্ঘি ন, ব নয় ধর্ষু, স্পেলিং দুটোই সেম। প্রথম ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সূর্যকে বোঝাতে, আর সেকেন্ড ক্ষেত্রে যে দীনবন্ধুটা ইউজ করা হয়েছে সেটা ইউজ করা হয়েছে তোমার গরিব দরিদ্রকে বোঝাতে। আমি আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে ফেলি, হয়তো তোমাদের কাছে মোস্ট অফ দ্য স্টুডেন্টের কাছে তোমাদের সেই বাংলা অ্যাডভান্স বাংলার মডেলটা আছে বা অ্যাডভান্স নোটবুকটা আছে, তো সেখান থেকে একটা এক্সাম্পল দিই যাতে তোমরাও দেখে মিলিয়ে নিতে পারো। দেখো তোমাদের দেওয়া আছে, ঘন ঘনাকারে ধুলা উড়িল আকাশে, ঘন ঘনাকারে ধুলা উড়িল আকাশে। নাও এখানে যে প্রথম ঘনটা আছে সেটা গাঢ়তাকে বোঝাচ্ছে, ডিপ, বা তোমার কি বলতে আছে নাকি গাঢ় পাতলা যেটা থাকে, তো গাঢ়তাকে বোঝানোর জন্য ইউজ করা হয়েছে কি? ঘন। ঠিক আছে, ঘন ঘনাকারে ধুলা উড়িল আকাশে। তো ঘন প্রথমত গাঢ়তাকে বোঝাচ্ছে, সেকেন্ডটা যেটা ঘনাকারে ধুলা উড়িল আকাশে। তো নেক্সট যেটা আছে, নেক্সট আছে না ঘন ঘনাকারে, ঘন মানে পাতলা না, গাঢ়তাকে বোঝানো হয়। ঘনাকারে মানে সেকেন্ড যে ঘনাকারে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, এখানে ঘনাকারটা কি তোমার অ্যাকচুয়ালি মেঘ, দ্যাট ইজ মেঘের আকারে, ঠিক আছে, গাঢ় মেঘের আকারে। তো প্রথম ঘন হলো তোমার গাঢ়তাকে বোঝাচ্ছে, সেকেন্ড যে ঘনাকারে ওয়ার্ডটা ইউজ হয়েছে সেখানে ঘনটা কিসের জন্য ইউজ হয়েছে? মেঘকে বোঝাতে। তো যখন একই ধরনের শব্দ বা একই শব্দ লিখতেও সেম, কিন্তু ওটাকে আমরা বিভিন্ন অর্থে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, একটি বাক্যতে বা একটি কাব্যতে ব্যবহার করি, সেখানে আমরা কি করি? তোমার যমক অলঙ্কারের ব্যবহার করি। ঠিক আছে, আবার আমি বলে দিচ্ছি, কোনো একটি পংক্তিতে বা কাব্যতে, ঠিক আছে, একইভাবে উচ্চারিত শব্দকে বারবার ব্যবহার করলে এবং সেই শব্দগুলো স্থানে স্থানে অর্থের পরিবর্তন করলে, ঠিক আছে, বা আলাদা আলাদা অর্থকে প্রকাশ করলে তাকে যমক অলঙ্কার বলা হয়। তোমরা এটা লিখে নিতে পারো, ঠিক আছে। এরপরে তোমাদের আসতে পারে অর্থ অলঙ্কার, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা সাদৃশ্যমূলক অলঙ্কারের অংশ হয়, আর এটা তোমার অর্থ অলঙ্কারের মধ্যে পড়ে। তো উপমা যদি বলা হয়, উপমা কি? সাধারণত কোনো কিছু জানো না, উপমা হলো একটি অর্থ অলঙ্কার। না, উপমা বলতে তোমরা সিম্পলি জানো উপমা মানে কি? উদাহরণ, যেখানে আমরা কম্পেয়ার করি। উপমা বলতে যখন আমরা কম্প্যারিজন করি কোনো একটা জিনিসকে,
কারোর সাথে। এক্সাম্পল, কাজল কালো আখিরে তার ঘন কালো চুল। গানটা মনে পড়ে কি না? কারো চোখ কি কাজলের মতন কালো হয়? তুমি বলো আমাকে। বাট আমরা কম্পেয়ার করি না, কাজল কালো আখিরে তার ঘন কালো চুল। কাজল কালো, অর্থাৎ কাজলটা যা আছে, কাজল কালো বলছে না, কাজলের ন্যায় কালো। তো এখানে যখন আমরা কম্পারিজন করি কোনো একটা জিনিসকে, তো এখানে কাজলের ন্যায় কালো, অর্থাৎ কাজল কালো আখিরে তার, ঠিক আছে? আখি মানে চোখের যে মণিটা আছে, সেই মণিটার কথা বলা হয়েছে, যে চোখের মণিটা কার মতন কালো? যেমন কাজল একদম কালো, ঠিক আছে? কাজলের মতন কালো হলো সেই চোখের মণিটা। তো এখানে কম্পেয়ার করা হয়েছে চোখের মণিটাকে কার সঙ্গে? কাজলের সেই কালো রঙটার সঙ্গে, ঠিক আছে? তো যখন বা যেই অলঙ্কারের ক্ষেত্রে আমরা উপমার ব্যবহার করি, মানে, তো সিম্পল জিনিসটা বুঝেছো? দ্যাট ইজ কোনো একটা বস্তুর সঙ্গে কম্পারিজন করা হচ্ছে। তো যেই অলঙ্কারে আমরা কোনো একটি জিনিসকে কম্পেয়ার করি, ঠিক আছে, যে অলঙ্কারের মাধ্যমে, ঠিক আছে, যেই অলঙ্কারের মাধ্যমে কোনো একটি বস্তুকে তোমার তুলনা করা হয় কোনো একটি বস্তু অন্য কোনো একটি বস্তুর সাথে, সে অলঙ্কারকে কি বলা হয়? তোমার সিম্পলি কি বলা হয়? উপমা বলা হয়। যেমন কোনো একটি কবিতা বা বাক্যে থাকা, ঠিক আছে, বিভিন্ন গুণসম্পন্ন দুটি বিষয় বা বস্তুর মধ্যে, ঠিক আছে, সাদৃশ্যতা দেখা হয়। কিন্তু সাদৃশ্যতা দুটো জিনিসের মধ্যে, মনে রাখবা। এর জন্য তো বলা হচ্ছে না সাদৃশ্যমূলক, সিমিলারিটি দেখি কোথায় আছে। চোখের মণিটা যেমন কালো, কাজলের রঙটা তেমন কালো, তাই তো কম্পেয়ার করছি না। তো কোনো একটি কবিতা বা বাক্যে থাকা বিভিন্ন গুণসম্পন্ন দুটো বিষয় বা বস্তুর মধ্যে সামান্য সাদৃশ্য কিংবা সাদৃশ্য থাকলে আমরা কি ব্যবহার করি? তোমার উপমা অলঙ্কার ব্যবহার করি। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, কাজল কালো আখিরে তার, কাজল কালো আখি তার, ঠিক আছে? তো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, চাঁদের মতো সুন্দর মুখ, ঠিক আছে, চাঁদের মতন সুন্দর মুখ। চাঁদকে যেমন দেখতে সুন্দর, হয়তো সেই লোকটারও মুখ তেমনই সুন্দর, আলো, ঠিক আছে? তো এখানে হুবহু 100% কথা বলা হচ্ছে না, মনে রাখবা। কিছু সদৃশ্যতা থাকে এবং কিছু বৈসাদৃশ্যতা থাকে নিশ্চয়ই। আমরা জাস্ট কিছু মিললে, মানে সিমিলারিটি কিছু যদি ধরে নাও, আউট অফ 100% 10% 50%ও যদি সিমিলারিটি থাকে, তখন আমরা বলি চাঁদের ন্যায়। কথাটা বুঝছো? একদম যে তোমার হুবহু হতে হবে এরকম কোনো কথা না। আমারও হাত আছে, তোমারও হাত আছে, দ্যাট ইজ সিমিলারিটি। মানে কি? দুজনের হাত, বস্তুটা হাত না, কথাটা বুঝলে? তো দ্যাট ইজ তোমার সিমিলারিটি করা। এখন আমার হাতের কালার, তোমার হাতের কালার, আমার হাতের সাইজ, তোমার সাইজ কতখানি, তোমার হাতের সাইজ কতখানি, এখন মিলবে না? মিল আছে নাকি এর মধ্যে? মিল নাই। বাট যেরকম আমিও মানুষ, তুমিও মানুষ, আমার ক্যারেক্টারিস্টিক তোমার ক্যারেক্টারিস্টিক সেম আছে নাকি? না। বাট উই আর হিউম্যানস, তো এখানে সিমিলারিটি আছে। তো যখন দুটো বস্তুর মধ্যে কোনো সিমিলারিটি দেখানোর চেষ্টা করা হয় যে অলঙ্কারের মাধ্যমে, সেই অলঙ্কারে কি বলা হয়? উপমা বলা হয়। এক্সাম্পল দিয়ে দিলাম, চাঁদের মতো সুন্দর মুখ। আই গ্যাস এখন বুঝে গিয়েছো জিনিসটা কি, উপমাটা ক্লিয়ার হয়ে গিয়েছে তোমাদের। তো নেক্সটটা হলো রূপক, ঠিক আছে? তো এখানে যেটা ডেফিনেশন হিসাবে আছে, বলা হয়েছে উপমেয় ও উপমানের অভেদ কল্পনা করিলে রূপক অলঙ্কার হয়। তো এই যে সেন্টেন্সটা আছে, এটা জানার আগে তোমাকে জানতে লাগবে কি উপমেয় আর উপমান কি বস্তুটা। এটা যদি না জানো, তোমার এই জিনিসটা কল্পনা করতে হবে না। ফার্স্ট অফ অল দেখো, রূপকটাও কিন্তু জাস্ট লাইক তোমার উপমার মতন সেমই হয়। এখানেও কম্পেয়ারই করা হয় রূপক অলঙ্কারের মধ্যে, কিন্তু এখানে ডিফারেন্স আছে। রূপক আর উপমার মাঝখানে ডিফারেন্স আছে। তো যেমন রূপক, তোমার উপমার মধ্যে আমরা কম্পেয়ার করতাম কোনো একটা জিনিসকে অন্য কোনো একটা জিনিসের সঙ্গে, এখানেও কম্প্যারিজন হয়। বাট পার্থক্য একটা আছে, সেটা হলো মেন পার্থক্য। তো রূপক অলঙ্কার যেটা আছে, সেটাও তোমার কি একটা অর্থ অলঙ্কার, ঠিক আছে? তো বলছে উপমেয় ও উপমানের অভেদ কল্পনা করলে মানে উপমেয় এবং উপমান। উপমেয় মানে কি? যেই জিনিসটাকে আমরা কম্পেয়ার করি, ঠিক আছে,
আর উপমান মানে যার সঙ্গে আমরা কম্পেয়ার করি। যেরকম আমি অল্প আগে বলছিলাম চাঁদের ন্যায় মুখ, এখানে আমি কি চাঁদকে মুখের সঙ্গে কম্পেয়ার করছি নাকি? নো, এখানে কম্পেয়ার আমি কার সঙ্গে করছি? মানুষের মুখটাকে চাঁদের সঙ্গে কম্পেয়ার করছি। তো যেই জিনিসটাকে আমি কম্পেয়ার করছি সেটা হলো কি আমার উপমেয়, এবং কার সঙ্গে করছি সেটা হলো উপমান। তো যেমন বললাম মুখটা হলো উপমেয় এবং কার সঙ্গে কম্পেয়ার করছি? চাঁদের সঙ্গে, সেটা হলো উপমান। তো এখানে বলছে সেই উপমেয় এবং উপমানের মধ্যে যদি অভেদটা কল্পনা করা হয়, ঠিক আছে, তোমার অভেদ কল্পনা করিলে কি হয়? তোমার কী অলঙ্কার হবে? রূপক অলঙ্কার। যেমন দেখো, মাথায় ঢুকছে না মনে হচ্ছে তাই না? আচ্ছা, আমি একটা সিম্পলিভাবে বুঝিয়ে দিই এখন তোমাদেরকে, সিম্পল কথা বলি। যখন আমরা উপমার ব্যবহার করি, ক্লিয়ার, উপমার ব্যবহার করি, তো উপমার ক্ষেত্রে কি হয়? আমরা কোনো একটা জিনিসকে অন্য কোনো একটা জিনিসের সঙ্গে কম্পারিজন করি। তো যখন এমন কম্পারিজন হয় যে উপমেয় এবং উপমানের মধ্যে পার্থক্যটা বোঝা যায়, যে ওখানে পার্থক্য আছে বলে ধরা হয়, তখন সেটা হয় তোমার কি? তোমার উপমা। উদাহরণ দিয়েছি না, যেমন কি তোমার চাঁদের মতো মুখটাকে, মুখ আর চাঁদকে কম্পেয়ার করেছি। এখানে মুখ কেমন এবং চাঁদটা কেমন, এখানে প্রভেদ আছে। যেরকম আমি বললাম 100% তো সেম হবে না, কথাটা বুঝলে? 100% সেম হবে না, তো এখানে ডিফারেন্সটা আছে। অর্থাৎ উপমেয় আর উপমানের মধ্যে, অর্থাৎ তোমার মুখ এবং চাঁদের মাঝখানে পার্থক্যটা যদি পরিষ্কারভাবে দেখা যায় যে অলঙ্কারে, সেই অলঙ্কার হলো উপমা। কিন্তু যেখানে উপমেয় এবং উপমানের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না, আমরা বলি না রূপক কল্পনা করছি, আমি বলছি অ্যাজ ইট ইজ চাঁদের মতন সুন্দর, যেরকম চাঁদ তেমন তার মুখখানি, মানে 100% যদি হয় এমন যদি কল্পনা করা হয়, তখন সেটা কি হয়? তোমার রূপক অলঙ্কার। মানে অ্যাজ ইট ইজ, তোমার উপমেয় এবং উপমানের মধ্যে কোনো ধরনের প্রভেদ তুমি দেখবে না, পার্থক্য দেখবে না। তো যে সকল অলঙ্কারের ক্ষেত্রে উপমেয় এবং উপমানের মধ্যে কোনো ধরনের পার্থক্য কল্পনা করা হয় না, সেই অলঙ্কারটা হলো রূপক অলঙ্কার। আর যেখানে উপমেয় এবং উপমানের মধ্যে পার্থক্য কল্পনা হয় বা প্রভেদ দেখা যায়, সেটা হলো তোমার কি? উপমা অলঙ্কার। ইজ দ্যাট ক্লিয়ার? মাথা ঢুকে গিয়েছে? এখন নেক্সট অলঙ্কারটা যেটা আছে উৎপ্রেক্ষা। তো অল্প আগে তোমাদেরকে আমি উপমেয় এবং উপমান বুঝিয়ে দিয়েছি যে ডিফারেন্স থাকে কোথায় তোমার উপমেয় এবং উপমানের মধ্যে। তো সিম্পলি উৎপ্রেক্ষা হলো এমন একটি অলঙ্কার যেখানে তোমার কি হয়, নর্মালি তোমার উপমান এবং উপমেয়ের মধ্যে বেশি পার্থক্য দেখা যায় না, ক্লিয়ার। ইভেন উপমানকে তোমার উপমেয় বলে বেশি, মানে যেটা সেন্টেন্সটা আছে আমি বলে দিই, অত্যন্ত সাদৃশ্যতার জন্য উপমানকে বলছে, হ্যাঁ, উপমানকে উপমেয় বলিয়া সংশয় হলে, মানে যদি কনফিউশন হয় যে এতই সিমিলারিটি যে তোমার যে উপমানটা আছে যার সঙ্গে আমরা তুলনা করছি, সেই জিনিসটা উপমেয় বলেই তোমার মনে হচ্ছে, মানে উপমান এবং উপমেয় দুটো সেম বলে মনে হচ্ছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার উৎপ্রেক্ষা অলঙ্কার ব্যবহার করা হয়। তো সিম্পলি যখন অত্যন্ত সাদৃশ্যতা লক্ষণীয় হয় উপমান এবং তোমার উপমেয়ের মধ্যে, তখন সেই যে অলঙ্কার ব্যবহার করা হয় সেই অলঙ্কারটি হলো তোমার কি? উৎপ্রেক্ষা। যেমন তোমার মুখ যেন চাঁদ, তো এখানে দেখো মুখটাকে বলা হয়েছে উপমান, মুখটাকে যেন চাঁদের সঙ্গে তুলনা করে দিয়েছি আমরা। আগেরটা কি ছিল? চাঁদের ন্যায় মুখ ছিল, চাঁদের সঙ্গে মুখকে তুলনা করেছিলাম রূপকের ক্ষেত্রে, কিন্তু উপমার ক্ষেত্রে, কিন্তু এখানে তুলনা হয়েছে কি না? মুখ যেন চাঁদ, তো উপমানটা যেন তোমার চাঁদের ন্যায়। একদম উপমানটাকে তোমার ডাউট হচ্ছে যে উপমানটা যেটা আছে সেটা হলো তোমার উপমেয়, অর্থাৎ মুখটা পুরোপুরি চাঁদের সমান, ঠিক আছে। তো 100%-এর কাছাকাছি, দ্যাট ইজ যখন সদৃশ্যতা দুটো অবজেক্টের মাঝখানে অতিরিক্ত থাকে, অর্থাৎ উপমেয়কে বোধ হবে তোমার কি বলে?
সরি আমি কি বলছি, উপমানকে বোধ হবে তোমার উপমেয় বলে, সেটা হলো কি তোমার উৎপ্রেক্ষা। উৎপ্রেক্ষা আবার বলে দিচ্ছি, জিনিসটা কি তোমার উপমেয় মানে যাকে আমরা কম্পেয়ার করি, উপমান মানে যার সঙ্গে তার কম্পেয়ার করা হয়। তো এখানে মুখকে চাঁদের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, সরি এখানে মুখটা হলো তোমার উপমান, বিকজ মুখটাকে, ঠিক আছে, মুখ হলো উপমান, আমরা কি চাঁদকে বলছি মুখের সমান, ঠিক আছে। তো সিম্পলি যেই সকল অলঙ্কারে তোমার উপমানটাকে মনে হবে উপমেয় বলে সমান, মানে বেশি তোমার বেশি মাত্রায় কী থাকবে, তাদের মধ্যে সদৃশ্যতা থাকবে, ঠিক আছে, সেই অলঙ্কারটা হলো কি তোমার উৎপ্রেক্ষা। তো সিম্পলি অত্যন্ত সাদৃশ্যতার কারণে উপমানকে যদি উপমেয় বলে সংশয় হয় তাহলে উৎপ্রেক্ষা হয়। যেমন উদাহরণস্বরূপে মুখ যেন চাঁদ, তো এখানে উপমান কি তোমার মুখ যেন চাঁদ, ঠিক আছে, মুখটা যেন কিসের সঙ্গে সমান, চাঁদের সমান। তো চাঁদের সঙ্গে আমরা কি করছি, মুখটাকে কম্পেয়ার করছি, ঠিক আছে। তো উপমানটাকে মনে হচ্ছে মুখ, দ্যাট ইজ উপমেয়র সমান বলে মনে হচ্ছে উপমানটাকে, ঠিক আছে। তো চাঁদটাকে সমান বলে মনে হচ্ছে কার, তোমার মুখটাকে, মুখের সমান, তাই এখানে কি হবে তোমার উৎপ্রেক্ষা হবে। তার মানে উপমান অর্থাৎ তোমার উপমানের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি হবে, তোমার উপমেয়র সমান হবে বলে তোমার মনে হয়, তখনই কি হবে, ওটা তোমার উৎপ্রেক্ষা হবে। ক্লিয়ার? সিম্পলি বুঝে যাবে। উপমানটাকে যদি উপমেয়ের মতে ফিল হয় বা সাদৃশ্যতা বেশি থাকে, যেরকম বলছে না উদাহরণস্বরূপে এখানে যে তোমার মুখ যেন চাঁদ, সিমিলারিটি বেশি আছে, ঠিক আছে, চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে কাকে, মুখটাকে, মুখ যেন চাঁদ। তো এখানে মুখটা প্রায় হুবহু বলতে গেলে ডিট্টো কার মতন, চাঁদের সমান। তো তোমার এখানে উপমানটার সঙ্গে উপমেয়ের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না, বলতে গেলে খুব কম, সামান্য পরিমাণ। তো এই ধরনের আরেকটা দেখি কোথাও উদাহরণ আছে নাকি, দিয়ে দিতে পারি। এই এখানে প্রবল সাদৃশ্যতার ফলে উপমেয়কে অর্থাৎ মুখকে, ঠিক আছে, যেটা আমি বললাম মুখ যেন চাঁদ, ঠিক আছে, এক্সাম্পল দেখো। তো এখানে প্রবল সাদৃশ্যতার ফলে উপমেয়কে অর্থাৎ মুখকে উপমান বলে, ঠিক আছে, অর্থাৎ উপমেয় মানে উপমান কোনটা ছিল, চাঁদ, যার সঙ্গে আমরা তুলনা করছিলাম, ঠিক আছে, যে মুখ যেন চাঁদ, এইখানে তোমার উপমেয় হলো মুখ এবং উপমান হলো কি তোমার চাঁদ। তো অত্যন্ত সাদৃশ্যতার ফলে মুখকে চাঁদের ন্যায় বলে সংশয় হয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কী হবে, উৎপ্রেক্ষা হবে। আবার বলছি যাতে কনফিউশন না থাকে, এই স্থানে প্রবল সাদৃশ্যতার ফলে মানে বেশি সাদৃশ্যতা থাকার জন্য তোমার উপমেয়কে, ঠিক আছে, মুখ যেটা আছে উপমেয়, ঠিক আছে, সে উপমেয়কে উপমান বলিয়া মানে চাঁদ বলে মনে হয়েছে। উপমেয়কে আমরা উপমান বলে ধরে নিচ্ছি, মানে উপমেয় আর উপমানের মধ্যে কোনো পার্থক্য নাই বলতে গেলে, এমন যদি সিচুয়েশন বোঝায় তখনই কী হবে, উৎপ্রেক্ষা হবে। তো সিম্পলি এখন যদি বলি, যে সকল অলঙ্কারের ক্ষেত্রে উপমেয় এবং উপমানের মধ্যে বহু পরিমাণের সদৃশ্যতা থাকে সেই অলঙ্কারকে কি বলা হয়, তোমার উৎপ্রেক্ষা বলা হয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার? এখন দেখো যেটা আছে অতিশয়োক্তি। তো এর আগে যেটা আমি বললাম তোমাদের উৎপ্রেক্ষা যেটা বললাম, সেখানে সামান্য হলেও তোমার উপমান এবং উপমেয়ের মধ্যে পার্থক্য ছিল, এর আগে যেটা বলছি সেটার মধ্যেও ছিল, কিন্তু এখন কি হবে, তোমার অতিশয়োক্তির মধ্যে কি হয়, ঠিক আছে, উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করা হয়, ঠিক আছে, উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করা হয় এবং উপমান যেটা আছে, ঠিক আছে, সেটাকেই উপমেয় রূপে নির্দিষ্ট করা হয়। তো যে সকল অলঙ্কারে তোমার উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করা হয় এবং উপমানকে উপমেয় রূপে নির্দেশিত করা হয়, সে অলঙ্কারই হলো কি তোমার অতিশয়োক্তি। কথাটা বুঝছো? আবার বলছি, যদি কোনো অলঙ্কারের ক্ষেত্রে উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করা হয়, গ্রাস মানে যেখানে উপমেয়ের বেশি ভ্যালু থাকবে না, ঠিক আছে, আর উপমান যেটা আছে সেই উপমানটাকে যদি আমরা উপমেয় রূপে প্রকাশ করি,
সেটাই হলো কি তোমার অতিশয়োক্তি। ক্লিয়ার? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আবার বলছি, যখন মানে অতিশয়োক্তি কখন হবে? যে অলঙ্কারের ক্ষেত্রে উপমেয়কে প্রাধান্য না দিয়ে, ঠিক আছে, উপমানকে আমরা উপমেয় রূপে প্রকাশ করি, সেই অলঙ্কারই হলো কি তোমার অতিশয়োক্তি। ক্লিয়ার? এর জন্য বলছে না অতিশয়োক্তি, অর্থাৎ উপমেয়টাকে সম্পূর্ণরূপে গ্রাস করে নিয়েছে কে? উপমান। ঠিক আছে? তো এখানে বেশি প্রাধান্য, অধিক প্রাধান্য কার আছে? যেরকম বলা না অ্যামালগেমেশনের ক্ষেত্রে দুটো জিনিসের অ্যামালগেমেশন হলো, সাপোজ ধরে নাও রাম লিমিটেড শাম লিমিটেড অ্যামালগেমেটেড হলো, জোড়াতালি লাগলো। ঠিক আছে? এক্সাম্পল একটা বলছি, জোড়াতালি লাগার পরে তোমার রাম আর থাকলো না, শাম হয়ে গেল। কথাটা বুঝছো? তো যেই অলঙ্কারের মধ্যে তোমার উপমেয়টাকে বেশি প্রাধান্য দেই না, অর্থাৎ এখানে উপমেয়টা গ্রাস হয়ে যায়, আর উপমান যেটা আছে সেটাকে আমরা কী করি? বেশি প্রাধান্য দিই, বা উপমেয়কে গ্রাস করার পর উপমানটাকে যদি আমরা উপমানকে উপমেয় রূপে যদি প্রকাশ করা হয়, সেটাই তোমার হয় কি? অতিশয়োক্তি। যেমন এক্সাম্পল দেখো, এখানে কি আছে? চাঁদের হাট বসিয়া গিয়াছে। ঠিক আছে? একটা এক্সাম্পল, চাঁদের হাট বসিয়া গিয়াছে। তো এখানে উপমেয় সুন্দরী রমণীগণ অনুপস্থিতি। ঠিক আছে? চাঁদের হাট বসিয়া গিয়াছে, উপমেয় সুন্দরী রমণীগণ অনুপস্থিতি, এবং উপমেয়কে সম্পূর্ণ গ্রাস করিয়া উপমান চাঁদের হাট, দ্যাট ইজ দেখো সুন্দরী রমণীগণের কথা হাঁটিয়ে দেওয়া হয়েছে এখানে, আনায় হয় না যে সুন্দরী রমণী, যেটা মেয়েদের কথা বলা হয়েছে না, সুন্দরী রমণীগণ তাদের কথা এখানে আনাই হয়নি, আনা হয়েছে কাকে? চাঁদের হাট, দ্যাট ইজ উপমানকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। চাঁদের হাট বসিয়া গিয়াছে, তো সুন্দরী রমণীগণকে না প্রাধান্য দিয়ে, অর্থাৎ উপমেয়কে প্রাধান্য না দিয়ে তোমার যে চাঁদের হাট আছে, দ্যাট ইজ উপমান, তাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তো এখানে সেটাই হলো কি তোমার অতিশয়োক্তি। তো আবার বলে দিচ্ছে, যেই অলঙ্কারের ক্ষেত্রে তোমরা দেখবে যে তোমার উপমেয়টাকে সম্পূর্ণরূপে গ্রাস করা হয়েছে, অর্থাৎ উপমেয়কে প্রাধান্যতা দেওয়া হয়নি, সেখানে উপমানটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং উপমানটা উপমেয় রূপে প্রকাশ হয়েছে, সেটাকেই বলা হয় তোমার অতিশয়োক্তি। ইজ ইট ক্লিয়ার? আই হোপ সো ক্লিয়ার হয়ে গিয়েছে। তো নেক্সটটা হলো তোমার বিরোধাভাস। এটাও 2018-তে আসছে, তো এটাও আমি বলে দিচ্ছি। তো বিরোধাভাস বলতে নর্মালি কী বুঝো? সাপোজ দেখো, সিম্পলি মনে রাখো, বিরোধাভাস হলো একটা তোমার অর্থ অলঙ্কার। ঠিক আছে? এটাও একটি অর্থ অলঙ্কার। কোনো কিছু জানো না, এটাও যদি লেখা আসো যে বিরোধাভাস একটি অর্থ অলঙ্কার, তথাপি তোমাদেরকে মার্ক দেওয়ার জন্য বাধ্য টিচার কিন্তু। ঠিক আছে? নাও সিম্পলি মনে রাখবা, মাঝে মাঝে বা কখনো কখনো এমন অলঙ্কারের সৃষ্টি হয়, ঠিক আছে, যখন আমাদের মনে হয় কি যে দুটো বস্তুর মধ্যে কী আছে, তোমার দুটো পরস্পর বিরোধী, ঠিক আছে, দুটো পরস্পর বিরোধী বস্তুর মধ্যে যদি প্রকৃতপক্ষে কোনো ধরনের বিরোধ না থাকে, ঠিক আছে, তখন যে অলঙ্কার সৃষ্টি হয় সেই অলঙ্কারকে বলা হয় বিরোধাভাস। আবার বলছি, পরস্পর বিরোধী দুই বস্তুর মধ্যে দেখতে মনে হয় যে পরস্পর বিরোধী, ঠিক আছে, তো পরস্পর বিরোধী দুই বস্তুর মধ্যে প্রকৃতপক্ষে বিরোধ না থাকলে বিরোধাভাস অলঙ্কার হয়। যখন দুটো পরস্পর বিরোধী বস্তুর মধ্যে, ক্লিয়ার, দুটি পরস্পর বিরোধী বস্তুর মধ্যে যদি ডাইরেক্ট, দ্যাট ইজ প্রত্যক্ষ বিরোধ যদি না থাকে, সেটা হয় কি তোমার বিরোধাভাস। যেমন এক্সাম্পল দেখো, একটা আমি এক্সাম্পল তোমাদের বইয়ের মধ্যেই আছে, ব্রজসেন কানে কানে কহিলা শ্যামারে। ঠিক আছে? ব্রজসেন কানে কানে কহিলা শ্যামারে, ক্ষণিক শৃঙ্খল মুক্ত করিয়া আমারে বাঁধিয়াছ অনন্ত শৃঙ্খলে। পরস্পর বিরোধী কিন্তু, ওকে। তো সেন্টেন্সটা এরকমভাবে বানানো হয়েছে, দেখো, ব্রজসেন কানে কানে কহিলা শ্যামারে, মানে এটা তোমার কালীর উপরে বেস্ট আছে, ঈশ্বরের কাজের উপর বা লীলার উপর বেসড হয়ে এই সেন্টেন্সটা বানানো হয়েছে। তো এখানে ব্রজসেন বলছে কাকে? কালীকে কানে কানে, যে তুমি আমাকে আপাত দৃষ্টিতে, ঠিক আছে, আপাত দৃষ্টিতে সবার সামনে শৃঙ্খল মুক্ত করে দিয়েছো, দেখা যাচ্ছে আমাকে শৃঙ্খল মুক্ত করে দিয়েছো। আবার তিনি এখানে বলছেন কি, তুমি আপাত দৃষ্টিতে আমাকে শৃঙ্খল মুক্ত করেছো ঠিকই,
কিন্তু শৃঙ্খল মুক্ত করে আমাকে চিরকালের জন্য আবার শৃঙ্খলে বাঁধছ। মানে সেন্টেন্সটা দেখো, ব্রজসেন কানে কানে কহিলা শ্যামারে। শ্যামা হলো ভগবান, তাকে বলছে ব্রজসেন ক্ষণিক শৃঙ্খল মুক্ত করিয়া, মানে কিছু কালের জন্য সবার সামনে আমাকে শৃঙ্খল মুক্ত করেছো, মানে শৃঙ্খল থেকে ছাড়ানোর পরেও তুমি আবার আমাকে শৃঙ্খলে বাঁধছ। এটা কেমন পসিবল? একজন শৃঙ্খল থেকে ছাড়িয়ে দিয়েছে, শৃঙ্খল থেকে ছাড়ানো মানে আবার শৃঙ্খলে বাঁধা কেমন হতে পারে? এখানে বলে দিয়েছে যে শৃঙ্খল থেকে তাকে ছাড়িয়ে দিয়েছে, আবার শৃঙ্খলে কীভাবে বাঁধলো? পসিবল তো হয় না। না, শৃঙ্খলে ছাড়ানো মানে তো ছাড়ানোই। তো শৃঙ্খলে ছাড়িয়ে দিয়েছে, কিন্তু এখানে বলছে তুমি আবার শৃঙ্খলে ছাড়িয়ে আমাকে শৃঙ্খলে বাঁধছ। তো এখানে কথাটা হলো কি আছে, এখানে গভীর একটা মিনিং আছে। দেখো, ডাইরেক্টলি যদি আপাত দৃষ্টিতে বলি, দুটো যে কথা বললাম, শৃঙ্খল থেকে ছাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, ছাড়িয়ে দিয়েছে, আবার সে বলছে শৃঙ্খলে বেঁধে দিয়েছে। তো শৃঙ্খল থেকে ছাড়িয়ে দেওয়া, শৃঙ্খল থেকে শৃঙ্খলের মধ্যে আবার বেঁধে দেওয়া, এই দুটো জিনিস তো পরস্পর বিরোধী না? কেন কি দেখা দেখি এখান থেকে তাকে শৃঙ্খল থেকে ছাড়িয়ে দিয়েছে, কিন্তু কথাটা বলছে কি আবার তুমি আমার শৃঙ্খলে বেঁধে দিয়েছো, কিন্তু বাঁধেনি। অ্যাকচুয়ালি তো বাঁধেনি, প্রকৃতপক্ষে যদি বলি অ্যাকচুয়ালি তো বাঁধেনি। এখানে ডিপ মিনিং একটা এক্সপ্রেস হয়েছে, দ্যাট ইজ পরস্পর বিরোধী কথাটা কি, শৃঙ্খল থেকে মুক্তি দিয়েছো আবার শৃঙ্খলে বেঁধে রেখেছো। তো কথা দুটো উল্টা হয়ে যাচ্ছে না, দ্যাটস ওয়াই ইট ইজ পরস্পর বিরোধী। কিন্তু এদের মধ্যে ডাইরেক্ট কোনো কি নাই, ডাইরেক্ট কোনো বিরোধ নাই। কারণ দেখো, এখানে কথাটা বলা হয়েছে যে মুক্তি করে, মানে তুমি আমার উপরে কৃতজ্ঞতা অর্পণ করে তুমি আমাকে চিরবন্দি করে ফেলেছো, সেই কথাটা, সেই সেন্সে এই কথাটা বলা হয়েছে যে শৃঙ্খল থেকে ছাড়ার পরেও তুমি আমাকে আবার শৃঙ্খলে বেঁধে ফেললে। তার মানে একটা প্রবলেম থেকে, একটা বন্ধন থেকে ছেড়ে তুমি আমাকে আর একটা বন্ধনে জড়িয়ে নিলে, সেই কথাটা বলা হয়েছে। কথা বুঝেছো এখানে? কেন কি আপাত দৃষ্টিতে তাকে শৃঙ্খল থেকে বন্ধু দিয়েছে, কিন্তু তিনি শ্যামামার বন্ধনের সঙ্গে জড়িয়ে পড়েছে। তো সেই কথাটা এখানে বলা হয়েছে, শৃঙ্খল থেকে ছুটেছে ঠিকই, কিন্তু শ্যামামার বন্ধনে যেটা আছে সেই বন্ধনে বা সেই শৃঙ্খলে তিনি আবার জড়িয়ে পড়েছে। দ্যাটস ওয়াই দুটো পরস্পর বিরোধী, ঠিক আছে, পরস্পর বিরোধী বস্তু, কিন্তু ওদের মধ্যে প্রকৃতপক্ষে কোনো বিরোধ নাই, যেটা আমি বললাম। তো সেটাই হলো তোমার বিরোধাভাস অলঙ্কার। ইজ দ্যাট ক্লিয়ার? যেরকম আবার বলছি সেন্টেন্সটা মনো, ব্রজসেন কানে কানে কহিলা শ্যামারে ক্ষণিক ক্ষণিক শৃঙ্খল মুক্ত করিয়া আমারে বাঁধিয়াছ অনন্ত শৃঙ্খলে। তো শৃঙ্খলে থেকে মুক্ত করেছো, আবার শৃঙ্খলে বাঁধছ, এ দুটো কথা তো টোটালি অপোজিট হয়। তো এদের মধ্যে পরস্পর বিরোধী, এ দুটো হলো পরস্পর বিরোধী কথা, কিন্তু এদের মধ্যে ডাইরেক্ট কোনো বিরোধ নেই। যেরকম আমি মিনিংটা বললাম, ডিপ মিনিং, তো সেই ধরনের সেন্টেন্স হলে সেখানে কী হয়, তোমার বিরোধাভাস অলঙ্কার হয়ে থাকে। এরপরে লাস্ট আজকের জন্য আমি বলছি তোমাদেরকে একটা শ্লেষ। শ্লেষ মানে কি? দেখো, সিম্পলি শ্লেষ যদি বলি আমি ডাবল মিনিং ওয়ার্ড বলবো। যখন কোনো বাক্যে বা কাব্যতে যদি ডাবল মিনিং সেন্টেন্সের ব্যবহার করা হয়, তো যে সকল অলঙ্কারে দ্ব্যর্থবোধ বাক্যকে ব্যবহার করা হয় সেই সকল অলঙ্কারই হলো তোমার শ্লেষ। ডাবল মিনিং মানে বুঝো নিশ্চয়ই, তোমরা এইচএস সেকেন্ড ইয়ারে 12-এর মধ্যে অন্নদার আত্মপরিচয় কবিতাটি পড়েছো। সে অন্নদার আত্মপরিচয় কবিতায় কবি দ্ব্যর্থবোধ বাক্যের ব্যবহার করেছে, মানে একটাই কথা, একই কথা, বাট ওটা দুটো মিনিং আছে, ঠিক আছে। একটি বাক্যর যদি দুটো মিনিং হয় তখন সেটা হয় কি, দ্ব্যর্থবোধ বাক্য। তো যে সকল অলঙ্কারে দ্ব্যর্থবোধ বাক্যের প্রয়োগ করা হয়, অর্থাৎ দুটো ভিন্ন মিনিং থাকা, অর্থ থাকা বাক্যের প্রয়োগ করা হয়, সেই অলঙ্কারকে বলা হয় তোমার শ্লেষ, ঠিক আছে। তো এখানে বলেছি কি ডেফিনেশনে, একই শব্দ মাত্র একবার ব্যবহৃত হইয়া, একবারই প্রয়োগ করা হয়েছে, কিন্তু ঠিক আছে, একবারই ব্যবহার করা হয়েছে, কিন্তু বিভিন্ন অর্থ নির্দেশ করলে। তো একটা কথায় যদি আমি বলি, বাট ওটার ডাবল মিনিং যদি এক্সপ্রেস হয়, সেই অলঙ্কারটা হলো কি তোমার শ্লেষ অলঙ্কার। ক্লিয়ার? তো আবার সিম্পলি বলছি, যে সকল অলঙ্কারের ক্ষেত্রে একটি বাক্যতে একটি শব্দ ব্যবহার করা হয়, ঠিক আছে, একটি শব্দ মানে একটি বাক্যতে এমন একটি শব্দ ব্যবহার করা হয় যার বিভিন্ন মিনিং থাকে, বিভিন্ন অর্থ থাকে, তাকে কি বলা হয়,
তোমার স্লেজ বলা হয়। যেরকম এক্সাম্পল আমি একটা দিয়ে দিচ্ছি তোমাদের, বইয়ের থেকে দিই। তো এখানে আমি একটা কথা বলছি তোমাদেরকে সিম্পলে, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ। তো অন্নদার আত্মপরিচয়ে তোমরা জানোই, পড়েছিল যদি 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 তোমরা পড়েছো, অন্নদার আত্মপরিচয়ে এখানে যে লাইনটা আছে দুটো মিনিং এক্সপ্রেস হয়েছে। তোমার পাটনির কাছে, ঈশ্বরী পাটনি যে নৌকা চালাতো, তার কাছে মাতা অন্নপূর্ণা কথাটা বলেছিল যে তার প্রতি খুবই বিদ্ধ এবং তিনি সবসময় সিদ্ধিতে নিপুণ থাকে। ঠিক আছে, তো সিদ্ধিতে নিপুণের দুটো মিনিং আছে। একটা কি, সবসময় তপস্যায় ধ্যানে মগ্ন থাকা, আর একটা কি আছে, বাবা খেয়ে মজায় নিপুণ থাকা, নেশাতে মগ্ন থাকা। তো সিদ্ধিতে নিপুণের কথা দুটো, একটা তপস্যায় ধ্যানে থাকা, আর একটা হলো কি তোমার নেশা করে, সবসময় নেশা করা ব্যক্তিকে বোঝায়। তো এখানে ডাবল মিনিং না, সিদ্ধিতে নিপুণ, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ। তো সিদ্ধি বলতে এখানে দুটো কথা বলা হয়েছে, দ্যাট ইজ একটা তপস্যা ধ্যানে, আর একটা বলা হয়েছে কি তোমার নেশা করা। তো যখন এমন ধরনের সেন্টেন্স বা এমন ধরনের ওয়ার্ড কোনো বাক্যে বা কাব্যতে ব্যবহার করা হবে, তখনই সেটা কী হবে, তোমার শ্লেষ অলঙ্কার। দ্যাট ইজ একটি বাক্যতে যখন এমন কিছু ওয়ার্ড শব্দ ব্যবহার করা হয় যার ভিন্ন ভিন্ন অর্থ থাকে। ঠিক আছে, একটি শব্দ ভিন্ন ভিন্ন অর্থ। তো আই হোপ গাইস, যতখানি আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমি তোমাদের জন্য বানিয়ে দিলাম ভিডিওটা, যেহেতু রিকোয়েস্ট করেছিলে তো বানিয়ে দিলাম। আই হোপ তোমরা এটা দেখে যাও, তোমাদের এক্সামে 6 মার্কের মধ্যে কমন পড়ে যাক, আর কমন পড়লে তোমরা যাতে বানিয়ে লিখে আসতে পারো। তো এটার জন্যই, যেহেতু রিকোয়েস্ট করেছিলে তার জন্যই বানালাম। এখন যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি করেছি। তোমাদের জন্য বেস্ট অফ লাক থাকলো। আজকেই আমি লাস্ট ভিডিওটা আপলোড করব অ্যাডভান্স বেঙ্গলির, বিকজ আমার নিজের কিছু কাজ আছে, পরে আরও যা ভিডিও আছে সেগুলো আমি পারবো না আপলোড করতে, হয়তো এবার পারবো না, কারণ কি তোমাদের এক্সাম তো 9 তারিখে, তো পসিবল হবে না। বাকি কিছু চ্যাপ্টার বাকি রয়ে গেছে আমার থেকে সময়ের জন্য, যেটা আমি আপলোড করতে পারিনি। ইভেন আমার নিজেরও কিছু কাজ আছে, সেগুলোর জন্য আমি তোমাদের আপলোড করতে পারবো না। এখন তোমার অ্যাকচুয়ালি বাজে 11:30, তো বানাচ্ছি ভিডিওটা, তো এটাকে আমি আপলোড করে দেবো আজকে। তোমরা দেখে নিও, তোমাদের কাজে এসে যাবে। আই হোপ এখান থেকে তোমাদের কিছু না কিছু কমেন্ট পড়বে, ড্যাম শিওর আছে। ঠিক আছে, তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবে, আর একটা কমেন্ট করে দিও যদি ভালো লেগে থাকে। আর যদি উপকার যদি হয় তোমাদের, তখনই তোমরা কমেন্ট করে দিও। এক্সামে যদি তোমাদের কোনো কিছু কাজে আসে, না আসলে কমেন্ট করতে লাগবে না। ঠিক আছে, তো আজকের জন্য এখানে রেখে দিই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ সাম নিউ টপিক। ফর টুডে টাটা বাই বাই, আস্তা লা ভিস্তা, আমিগোস।